ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসে ভূগোলের থেকে 20টি জিকে প্রশ্ন আলোচনা করব। এখানে আমরা ভারত, পশ্চিমবঙ্গ ও প্রাকৃতিক ভূগোল থেকে যেসব প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে? এর সঠিক উত্তর হবে ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে। এটি প্রায় কমন প্রশ্ন, পরীক্ষাতে এসে থাকে। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পোকের নাম অনুসারে এই প্রণালীর নামকরণ করা হয়েছে। এই পক প্রণালী ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এই প্রণালী দ্বারা ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এটি বঙ্গোপসাগর এবং দক্ষিণ অবস্থায় মান্নান উপসাগরকে একসঙ্গে জুড়ে দিয়েছে। দৈর্ঘ্য কত? 64 থেকে 137 কিলোমিটার এর দৈর্ঘ্য। ঠিক আছে। 2 নম্বর, ভারত ও তার কোন প্রতিবেশী রাষ্ট্রের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভারতের সাথে মোট 7টি আন্তর্জাতিক দেশের সীমানা রয়েছে। এদের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার দীর্ঘ। এই 7টি দেশ যেগুলো ভারতের সাথে জুড়ে আছে সেগুলো হচ্ছে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার এবং সাথে আফগানিস্তান। ঠিক আছে। আফগানিস্তান কোনখানে? তোমরা বলবে আফগানিস্তান হচ্ছে পিওকে যে অংশটা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেই এরিয়াটা আফগানিস্তান যুক্ত হয়ে আছে। ঠিক আছে। 3 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের একটি আগ্নেয় দ্বীপ? ভারতের 2টি আগ্নেয় দ্বীপ আছে, সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেন এবং নারকোন্ডাম। এখানে নারকোন্ডামটা আছে, এই নারকোন্ডাম সঠিক উত্তর হবে। এর মধ্যে নারকোন্ডাম সুপ্ত আগ্নেয়গিরি আর ব্যারেন হচ্ছে একটা সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে 1991 সালে লাস্ট অগ্নুৎপাত দেখতে পাওয়া গিয়েছিল এবং এখানে মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটে। ঠিক আছে। 4 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে গোদাবরী। ঠিক আছে। গোদাবরীর দীর্ঘ হচ্ছে 1465 কিলোমিটার। এটি উৎপত্তি কোথায়? এটা উৎপত্তি হচ্ছে নাসিক জেলার ত্রম্বকেশ্বর নামক স্থানে, যেটা ব্রহ্মগিরি পর্বত থেকে সৃষ্টি হয়েছে, সেখান থেকে সৃষ্টি হয়েছে। কনফিউশনাল প্রশ্ন ডব্লিউবিতে এসেছে, দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়ে থাকে। অনেকে অনেক কনফিউশন নিয়ে থাকে, কিন্তু গোদাবরীটি আমার মনে হয় সঠিক উত্তর হবে, যদিও কাবেরীটাও সঠিক উত্তর। এটা কিন্তু ভুল উত্তর নয় কাবেরীটা। ঠিক আছে। দক্ষিণ গঙ্গা কাবেরীকেও বলা হয়, গোদাবরীকে বলা হয় তার দৈর্ঘ্যের কারণে এবং কাবেরী তার পবিত্রতার কারণে। যেটা বলবে দুটোই সঠিক উত্তর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উত্তর ম্যাক্সিমাম যদি ধরা হয় তাহলে গোদাবরীকে ধরা যেতে পারে। ঠিক আছে। এরপর বাকিটা বিতর্কের বিষয়। 5 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি কোথায় ঘটে? পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি ঘটে, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ভূমধ্যসাগরে। এছাড়াও আটলান্টিক মহাসাগর এরিয়াতেও উৎপত্তি হয় ভূমধ্যসাগর দিয়ে প্রবাহিত। আসল উৎপত্তিস্থল কিন্তু এই ভূমধ্যসাগরে। ঠিক আছে। এটা শীতকালে ভারতে প্রবেশ করে এবং ভারতে শীতকালে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটা মূলত এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হয়ে থাকে। ঠিক আছে। এর ফলে কি হয়, রবি ফসল যেমন গমের জন্য এই বৃষ্টিপাত কিন্তু খুবই উপকারী। ঠিক আছে। 6 নম্বর, রেগুর মৃত্তিকা কোনটির জন্য অধিক উপযোগী? রেগুর মৃত্তিকা বলতে বোঝায় কালো মাটিকে। কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, এটা তুলো চাষের জন্য, কটন চাষের জন্য খুবই উপযোগী। এটা কালো মাটি বলা হয়। এটা কোথায় পাওয়া যায়? ডেকান ট্রেপ অঞ্চলে এটা পাওয়া যায়। ঠিক আছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ অ্যাশ কালারে, এরিয়াটাতে এই রেগুর মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এটাতে তুলো চাষ খুব ভালো হয়। 7 নম্বর, শাল হচ্ছে এক ধরনের কি ধরনের উদ্ভিদ? শাল হচ্ছে একটি পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী বলতে যেখানে একটা সময় এসে পাতা ঝরে যায়, পরিপক্ক অবস্থায় পাতা ঝরে যাওয়াটাকে পর্ণমোচী বলা হয়। পর্ণমোচী উদ্ভিদ বলতে কোনগুলো পড়ে? ওক, ম্যাপেল, মার্চ, তোমরা এগুলো দেখে নেবে কোনগুলো পর্ণমোচী। এখানে শালটা কিন্তু পর্ণমোচী। সরলবর্গীয় আরেক ধরনের উদ্ভিদ, সেটা হচ্ছে যে গাছগুলো চিরসবুজ থাকে অর্থাৎ চিরহরিত এবং সাথে শঙ্কু বা কাঁটা যুক্ত থাকে, সেগুলোকে সরলবর্গীয় উদ্ভিদ বলে। যেমন পাইন, স্প্রুস, দেবদারু, লাচ, ঝাউ, এগুলো হচ্ছে সরলবর্গীয়। চিরসবুজ বা চিরহরিত বৃক্ষ কোনগুলো? যেগুলো সারা বছরই সবুজ থাকে পাতা, সেগুলো হচ্ছে আমাদের পরিচিতর মধ্যে মেহগনি আছে, রাবার আছে। ঠিক আছে। জাম, আম, এগুলো সব কিন্তু চিরহরিত। ঠিক আছে। শিমুল, নিম। ওকে, পজ করে দেখে নাও, খাতাতে নোটস করে রাখতে পারো। 8 নম্বর, ভারতে আউশ ধান কাটা হয় কখন? ভারতে আউশ ধান কাটা হয়, আউশ ধান মূলত লাগানো হয় বোরো ধান কাটার পরে। অর্থাৎ বোরো ধান কাটা হয় আমাদের মোটামুটি গ্রীষ্মকালের শুরুতে, এবং সে সময় লাগানো হয় আউশ ধান। এরপরে বর্ষাকাল যখন আসে, বর্ষাকালে আউশ ধান কেটে নেওয়া হয় এবং আমন ধান আবার লাগানো হয়। ঠিক আছে। তাহলে এই আউশ ধানটা কখন হয়? বর্ষার সময় হয়ে থাকে, এবং বর্ষার সময় নতুন করে আমন ধান লাগানো হয় কেটে নিয়ে। এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস বা জুলাই আগস্ট মাস। 9 নম্বর, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ঠিক আছে। ইন্দিরা গান্ধী খাল, এর দৈর্ঘ্য 650 কিলোমিটার, প্রায় 400 মাইল। এই ইন্দিরা গান্ধী খাল রাজস্থান খাল নামে পরিচিত। এটি ভারতের একটি বৃহৎ সেচ প্রকল্প। ইন্দিরা গান্ধী খাল দিয়ে রাজস্থানের যে থর মরুভূমি আছে সেই অঞ্চলে জল প্রবাহ করা হয় এবং সেখানে কৃষি উৎপাদনের জন্য এই সরবরাহটা করা হয়ে থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে 1984 সালে এই খালের নামকরণ করা হয় ইন্দিরা গান্ধী খাল। 10 নম্বর, কোথায় ভারতের হীরের খনিগুলি অবস্থিত? ভারতের হীরের খনিগুলি মূলত, এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশে একমাত্র হীরের খনি যেটা হচ্ছে পান্না, পান্না জেলায় অবস্থিত মাঝগান খনি,
এটা একমাত্র ভারতের সক্রিয় এখন হীরের খনি। ঠিক আছে, এছাড়া একটাও সক্রিয় হীরের খনি নেই। এর কারণে ভারতে হীরার শহর বলা হয় পান্নাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। গোলকোন্ডা অঞ্চলকে একসময় হীরের খনি, হীরের অঞ্চল বলা হতো, কিন্তু সেটা বর্তমানে সক্রিয় নয়। 11 নম্বর, ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। মহারাষ্ট্রের পালগড় জেলার তারাপুরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। 12 নম্বর, নিচের কোন উপাদানটি সিমেন্ট শিল্পে সর্বাধিক ব্যবহৃত হয়? সিমেন্ট শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চুনাপাথর। 60% চুনাপাথর এখানে ব্যবহার হয়ে থাকে। চুনাপাথরের সংকেত কি তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমরা বুঝতে পারবে ক্যালসিয়াম এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় কেন। 13 নম্বর, পরিচালন বৃষ্টিপাত ঘটে থাকে কোথায়? পরিচালন বৃষ্টিপাত ঘটে থাকে, এখানে অপশনগুলো 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে থাকে, কারণ সারা বছর লম্বাভাবে বৃষ্টির দুটো কারণ আছে এখানে পরিচালন বৃষ্টিপাত হওয়ার। একটা হচ্ছে এখানে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতিটা বেশি নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ বিষুব অঞ্চলে, এবং সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ে, লম্বালম্বি পড়ে। ঠিক আছে, তার জন্য 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। ঠিক আছে, এর কারণে কি হয়, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে উপরে উঠে যায় এবং প্রতি বছরই বৃষ্টিপাত হয়ে থাকে এখানে সন্ধ্যার সময়। 14 নম্বর, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা ও করলা নদী। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারো ছবিটাতে, এটা তিস্তা নদী, এখানে জলপাইগুড়ি শহর আছে। 15 নম্বর, কোন জাতীয় সড়কপথ শেরশাহ ও সরিমার্গ নামে পরিচিত? 4টি সড়কপথ এখানে দেওয়া আছে, তার মধ্যে NH7 যেটা বর্তমানে NH44, ঠিক আছে, যেটা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত তোমরা কমেন্ট বক্সে জানাও। জাতীয় সড়কপথ শেরশাহ ও সরিমার্গ এটা হচ্ছে NH1। ঠিক আছে, এটা এক্সটেন্ড যদিও করা হয়েছে। 16 নম্বর, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই ও কেলেঘাই নদীর, এখানে তোমরা দেখতে পারো এখানে কংসাবতী নদী, আর এটা হচ্ছে কেলেঘাই নদী, এদের মিলিত প্রবাহ হলদি নদী। এটা সঠিক উত্তর হবে হলদি নদী। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত ঢেউ ভাঙায় মিলিত হয়ে হলদি নামে পরিচিত হয়েছে। 17 নম্বর, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? এই পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। ঠিক আছে, এখানে লেটেরাইট মাটি পাওয়া যায়। লেটেরাইট মাটি কোথায় কোথায় পাওয়া যায় তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারি যাবে কোথায় কোথায় পাওয়া যায়। এটা পুরুলিয়ার অংশ, পুরুলিয়ার কিছুটা এইদিকে, এটা হচ্ছে বাঁকুড়ার অংশ, এবং এখানে বাঁকুড়া মেদিনীপুর এগুলো পুরো এরিয়াটাতে, বীরভূম এরিয়াগুলোতে পাওয়া যায় এই লেটেরাইট মাটি। এই অঞ্চলটি শিলাবতী নদীর তীরে অবস্থিত, এই গনগনি অঞ্চলটি। 18 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম তথা ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল দার্জিলিংয়ের সিদ্রাপুরে। ঠিক আছে, এটি 1898 সালে স্থাপন করা হয়েছিল। 19 নম্বর, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের বলেছে, সূর্য ছাড়া যদি বলে তাহলে সেটা হতো আলফা সেন্টারে বা প্রক্সিমা সেন্টারে, আলফা সেন্টারে বা প্রক্সিমা সেন্টারে। আলফা সেন্টারে এইটা, এই হলুদ অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রক্সিমা সেন্টার, লালটা। ঠিক আছে, কিন্তু যদি এটা প্রক্সিমা সেন্টার যদি বলতো সূর্য ছাড়া, আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে সেটা সূর্য হয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। সঠিক উত্তর এটা করতে হবে, সূর্য হয়ে যাবে। কিন্তু সূর্য ছাড়া যদি বলে তাহলে সেটা হয়ে যাবে প্রক্সিমা সেন্টারে। ঠিক আছে, এটি কত দূরে অবস্থিত? পৃথিবী থেকে 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। 20 নম্বর, ডেকান ট্র্যাপ কি ধরনের মালভূমি? 4টি অপশন আছে, সঠিক উত্তর কি হবে? লাভা গঠিত বা আগ্নেয় মালভূমি হচ্ছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ কোন অঞ্চলটাকে বলা হয়? এই মধ্য পশ্চিম এরিয়াটাকে বলা হয় ডেকান ট্র্যাপ, যেখানে মহারাষ্ট্র কর্ণাটক এরিয়াগুলো আছে। তাহলে 20টি ভূগোলের থেকে প্রশ্ন ছিল। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর তোমাদের যেসব কনফিউশনগুলো থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, যাতে আমি সেই সব টপিকগুলো নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।